নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য এই ভিডিওতে বহু প্রতীক্ষিত একটা বই, সেটা আড্ডা 24/7 পাবলিকেশন থেকে প্রকাশিত জেনারেল নলেজ বন্দে ভারত বাংলা ভাষায়। তো এই বইটা রিভিউয়ের জন্য তোমরা অনেকেই আমাকে বলছিলে, তো ফাইনালি তোমাদের জন্য রিভিউটা আজকে আসছে। তো দেখো, এই বইটা সম্পর্কে আমার যেটা এক্সপেকটেশান ছিল সেটা কিন্তু একেবারেই ফুলফিল করতে পারিনি। তো তোমরা থাম্বনেলেই দেখেছো, সেখানে আমি উল্লেখ করেছি যে বইটা কি ভালো। আমি কিন্তু বইটা নিয়ে বলতে পারো যেরকম ভেবেছিলাম যতটা ভালো হতে পারে ততটা কিন্তু হয়নি। আমি এক প্রকার কিন্তু হতাশই হয়েছি। তো এই বইটা সম্পর্কে ভালো মন্দ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, এবং আমার বইটা নিয়ে কী মতামত সেটাও আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। বইটা নেওয়ার মতো কিনা, তোমরা কারা বইটা কালেক্ট করতে পারবে, বা যারা অলরেডি নিয়েছো তারা কি করবে, সেই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটা ভালো লাগবে আমার মনে হয়, আমি অনেস্ট ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই কিন্তু লাইক করে দেবে। তো দেখো, বইটার যেটা থিকনেস রয়েছে একেবারেই পাতলা একটা বই করা রয়েছে, প্রথমেই বলি। কারণ বইটা একটা জেনারেল নলেজের বই যখন করা হচ্ছে, তো সেখানে কিন্তু বইটার থিকনেসও যথেষ্ট হওয়া উচিত। তোমরা অন্যান্য বইগুলো দেখেছো, সেগুলো কিন্তু জেনারেল নলেজের বই হিসেবে অনেক বেশি বলতে পারো মোটাসোটা হয়ে থাকে। আচ্ছা, বইটা মোটামুটি চওড়া, এবং এখানে যদি তোমরা দেখো, এখানে লেখা রয়েছে সর্বশেষ সংস্করণ 2025 বাংলা ভাষায়। এখানে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, পুরস্কার, সম্মান, খেলাধুলো, ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, ভারতের অর্থনীতি, ভারতের রাষ্ট্রবিজ্ঞান, বিশ্বের ভূগোল, আর্ট কালচার, ভারতের ভূগোল, জেনারেল সায়েন্স, মিলিটারি, প্রতিরক্ষা। তো বিষয়বস্তু কিন্তু এখানে মোটামুটি তারা সবগুলোরই উল্লেখ রেখেছে, এবং লেখা রয়েছে এনসিআরটির ওপর ভিত্তি করে নির্মিত, অর্থাৎ বলা হচ্ছে এটা নাকি এনসিআরটির ওপর নির্মিত হয়েছে। পরীক্ষা অন্তর্ভুক্ত এসএসসির বিভিন্ন পরীক্ষাগুলোর উল্লেখ রয়েছে, রেলওয়ের পরীক্ষাগুলোর উল্লেখ রয়েছে, স্টেটের পরীক্ষার উল্লেখ রয়েছে। বইটার নাম জেনারেল নলেজ বন্দে ভারত বাংলা ভাষায়, ঠিক আছে। এবং বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, তোমরা দেখবে এই বইগুলোর সবই রিভিউ আমার চ্যানেলে কম বেশি মোটামুটি সবই রয়েছে। এবং এটার যেটা প্রিন্টেড প্রাইস 399 টাকা করা রয়েছে, দামটা আমি বলবো যে একটু আমার মনে হয়েছে বেশি। এরপরে ডিসকাউন্ট দিয়ে যে দামে আসবে সেটা ঠিক আছে, তবে প্রিন্ট প্রাইসটা আর একটু কম করাই যেত। আচ্ছা, বইটার বাইন্ডিং কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি বা যে ধরনের কালার ইউজ করা রয়েছে সেটা কিন্তু বইটার মধ্যে অবশ্যই ভালো রয়েছে। এই জিনিসগুলো আমি প্রশংসা করার মতনই করেছে তারা, সেগুলো আমি অবশ্যই মানে জোর করে খারাপ বলবো না। আমরা যদি বইটার কন্টেন্টে চলে আসি, তো দেখো আরেকটা কথা বলে দিই, এই যে প্রিন্টেড প্রাইস যেটা দেখলে ডিসকাউন্টের পরে একটা ভালো মানে যে দামে পাওয়া যাবে, তোমরা অ্যামাজন থেকে নিতে পারবে। অ্যামাজনের যে পারচেস লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিই। এছাড়া আমি যে দোকান থেকে মূলত বইপত্র কিনি, ফুলিয়া নদীর বিনামানি বসতে গেলে সেখানেও পাবে, এবং যে দোকান থেকে আমি এই বইটাকে নিয়ে এসেছি, পালপাড়ার শম্ভুদার দোকান থেকে, অর্থাৎ বুক হাউস থেকে, তোমরা সেখান থেকেও বইটাকে কালেক্ট করতে পারবে, সেখানেও কিন্তু বইটা অ্যাভেলেবেল রয়েছে। দেখো, এখানে কন্টেন্টে তোমরা খেয়াল করবে, এখানে প্রথমে গুরুত্বপূর্ণ মানচিত্র রয়েছে, নেক্সট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, পুরস্কার এবং সম্মান, খেলাধুলো, এখানে রয়েছে ভারতের ইতিহাসের মধ্যে প্রাচীন, মধ্যযুগীয় এবং আধুনিক, তিনটে কিন্তু ইতিহাস রয়েছে। এবং তার পাশাপাশি তারা ভারতের জাতীয় আন্দোলন এটাকে আলাদা করে দিয়েছে। ভারতীয় অর্থনীতি, ভারতীয় রাজনীতি মানে পলিটি, শিল্প সংস্কৃতি, ভারতের ভূগোল, বিশ্ব ভূগোল, সাধারণ বিজ্ঞানের মধ্যে জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, কম্পিউটার এবং সামরিক এবং প্রতিরক্ষা। তো কন্টেন্ট দেখে মনে হবে প্রচুর কিছু আছে। আচ্ছা, নেক্সট এখানে আর কিছু দেখানোর নেই। এবার আমরা যদি বইটার যেটা টপিক 1, অর্থাৎ যেটা গুরুত্বপূর্ণ মানচিত্র যে জায়গা, সেখানে যদি আসি, তোমরা খেয়াল করবে এখানে কিছু ম্যাপ দেওয়া রয়েছে। ভারতের বন্দর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে কালারফুল ম্যাপের মধ্যে পয়েন্ট আউট করা আছে। ভারতের পাওয়ার প্ল্যান্ট, তার একটা বলতে পারো প্রেজেন্টেশন রয়েছে। ভারতের বাঁধ যেগুলো, সেগুলো এখানে দেখানো রয়েছে, ঠিক আছে। এখানে ভারতের হ্রদ যেগুলো হবে সেগুলো এখানে বলতে পারো লোকেট করা আছে ম্যাপের মধ্যে। তো এই জিনিসগুলো উদ্যোগটা ভালো। ভারতের রাজনৈতিক মানচিত্র একটা দেওয়া রয়েছে, এবং তারপরে দেখতে পাবে এখানে পর্বতশৃঙ্গ যেগুলো, যেমন K2 কোথায়, গ্যাসের ব্রুম কোথায় রয়েছে, কাঞ্চনজঙ্ঘা কোথায় রয়েছে, এগুলোর উল্লেখ রয়েছে, এবং কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটার উপরও তারা একটা ম্যাপ কিন্তু দিয়েছে। তো এই জিনিসটা আমার বেশ ভালোই লেগেছে। আচ্ছা, নেক্সট আমরা যদি চলে আসি টপিক 2, যেটা আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, তোমরা এখানে দেখবে যে প্রথমে বিশ্ব এবং আন্তর্জাতিক দিবস, এখানে বিভিন্ন ডেজ যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তবে এখানে কিন্তু যে এই যে মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যতগুলো এখানে ডে দেওয়া রয়েছে, এখানে কিন্তু আরও অনেক ইম্পর্টেন্ট ডেজ রয়েছে যেগুলো কিন্তু এখানে কভার করা নেই, ঠিক আছে। এটা প্রথমে বলে দিলাম। এখানে আন্তর্জাতিক সাল কিছু দেখবে দেওয়া রয়েছে। এখানে তোমরা যদি চলে আসো বিভিন্ন বই এবং লেখক, এই জায়গাটা বই এবং লেখক পাশাপাশি তারা রেখেছে, যেমন রামায়ণ, বাল্মীকি, মহাভারত, বেদব্যাস, দেবীচন্দ্রগুপ্তম, বিশাখ দত্ত, এরকম যে তালিকা, এই তালিকাটাও আমি বলবো ঠিকঠাক আছে। এখানে ইনফরমেশন ওয়াইজ আমার মনে হয়েছে যতটা দেওয়া রয়েছে এটা কিন্তু ভালো, মানে বাংলার বলতে পারো এবং ইংরেজি বিভিন্ন যে বইগুলো রয়েছে সেগুলোর উল্লেখ তারা করেছে। এই জিনিসটা মোটামুটি 300টা মতো দেওয়া, আমি বলবো এটা সাফিসিয়েন্ট আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা যেমন সম্মিলিত জাতিপুঞ্জ, তাদের সম্পর্কে এখানে লেখা রয়েছে, এবং এখানে কিন্তু বলতে পারো একটু ডেসক্রিপটিভ ওয়েতে বা একটু ওয়ান লাইনার টেনেও কিন্তু তারা লেখার চেষ্টা করেছে। এখানে সাধারণ পরিষদ সম্পর্কে মানে ইউএনও সম্পর্কে তারা দিয়েছে আর কি। ইউএনওর যে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ বা অর্থনৈতিক সামাজিক পরিষদ, এখানে যেমন হচ্ছে ট্রাস্টি পরিষদ যেগুলো থাকে, তো ইউএনওর ওপরে কিন্তু মোটামুটি এই যে মেটেরিয়ালটা দেওয়া, সেটা আমি বলবো একটা কম্পিটিটিভ
পরীক্ষার জন্য ঠিকঠাকই রয়েছে। নেক্সট এখানে প্রধান আন্তর্জাতিক সংস্থা ইউএনওর মানে মধ্যে যেগুলো থাকে সেগুলো নিয়ে দিয়েছে তারা। তো এখানে কিন্তু পুরোপুরি ইউএনও সম্পর্কে অনেকটা ইনফরমেশন তারা করেছে। নেক্সট তোমরা দেখবে এই যে জায়গাটা দেশ এবং তাদের জাতীয় প্রতীক, এখানে কিন্তু সিলেক্টিভ কিছু দেশ দেওয়া রয়েছে, প্রচুর যে সবগুলো দেশ দেওয়া রয়েছে তা কিন্তু নয়, এখানে 20টা দেশের কিন্তু জাতীয় প্রতীকের উল্লেখ রয়েছে। মোটামুটি এগুলো পরীক্ষাতে আসে, তবে আরও কিছু কিন্তু অ্যাড করা যেতে পারতো। দেশ এবং তাদের জাতীয় পতাকা, এখানে কয়েকটা দেশ এবং তাদের জাতীয় পতাকা এবং তার সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন সেগুলো এখানে প্রোভাইড করা। দেশ এবং তাদের সংসদের নাম এখানে দেওয়া রয়েছে, এই জায়গাটা থেকেও ভালো প্রশ্ন আসে, এটাও বলবো মোটামুটি ঠিকঠাক রয়েছে। এখানে সরকারি প্রধান ব্যক্তিদের সরকারি বাসভবন এই জায়গাটা দেওয়া, যেমন তোমরা দেখতে পাবে এই যে আমি একটা থাকে হোয়াইট হাউস, রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি, ঠিক আছে, স্থান কোথায়। নেক্সট যদি চলে আসো এখানে দেশ এবং তাদের রাজনৈতিক দল, ঠিক আছে, এই জায়গাটাও বেশ ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে এখান থেকেও প্রশ্ন আসে, তো এই জায়গাটাও তারা কিন্তু মোটামুটি কভার করেছে। নেক্সট দেখতে পাবে দেশ এবং তাদের স্বাধীনতা দিবস, সেগুলো এখানে আরেকবার দেওয়া। দেশ এবং তাদের জাতীয় স্মৃতিসৌধ তালিকা রয়েছে, কিছু প্রধান দেশের সরকারি নথি যেমন হোয়াইট পেপার কোথায়, অরেঞ্জ বুক কোথায়, এই কটাই মোটামুটি ইম্পর্টেন্ট দেওয়া আছে। ভারত সরকার কর্তৃক জারিকৃত শ্বেতপত্র, ঠিক আছে, হোয়াইট পেপার, তার উপরে এখানে দেখতে পাবে কিছুটা ইনফরমেশন তারা প্রোভাইড করেছে। নেক্সট এখানে দেশ এবং জাতীয় পশু, দেশ এবং জাতীয় ফুল, দেশ এবং তাদের বায়ু পরিষেবা, এই সমস্ত যে স্ট্র্যাটেজিকের যে অংশগুলো হয় সেগুলো মোটামুটি কভার করা। সংবাদপত্রগুলো রয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ ভৌগোলিক উপনাম যেগুলো, এই জায়গাটা বেশ ভালো করে দেওয়া, অনেকগুলোই তারা প্রোভাইড করেছে। উদ্ভাবন এবং তাদের উদ্ভাবক, এই জায়গাটাও অনেকটাই দেওয়া আছে, ঠিক আছে, এইগুলো খারাপ বলছি না, এগুলো ঠিকঠাক রয়েছে। আবিষ্কার এবং তার আবিষ্কারক, এই জায়গাগুলোও দেখবে, এখানে কিন্তু মোটামুটি লিস্ট ভালোই বড় আছে। এখানে দেখতে পাবে ভারতের প্রধান গবেষণা প্রতিষ্ঠান দেওয়া, বিশ্বের প্রথম পুরুষ, ভারতের প্রথম, এগুলোর মধ্যে কোনোটাতে ইনফরমেশন বলবো ঠিকঠাক, কোনোটাতে একটু কম লেগেছে, ঠিক আছে। দেখো এখানে বিশ্বের প্রথম মহিলা, ভারতের প্রথম মহিলা, এগুলো এখানে মোটামুটি ঠিকঠাক দেওয়া। বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম এর যে তালিকা, বাকি এখানে আরও কিন্তু বেশ কিছু ইনফরমেশন তোমরা পাবে। ব্যক্তি এবং তাদের কবর, মহান কৃতিত্ব এবং অর্জনকারী ব্যক্তিরা। তো স্ট্র্যাটেজিকে আমি বলবো যে এই বইটার মধ্যে যতটা পরিমাণে দেওয়া রয়েছে, যে এটা নিয়ে যে খুব অবজেকশন জানানোর জায়গা রয়েছে তা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কিন্তু ইমপ্রুভ করা যেতে পারতো। আচ্ছা, এখানে আমাদের নেক্সট যেটা টপিক 3 সেটা হলো পুরস্কার এবং সম্মান। দেখো এটাও আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ে। এখানে পুরস্কারের মধ্যে বুকার পুরস্কার, নোবেল পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার, ঠিক আছে, বিভিন্ন অস্কার রয়েছে, পুলিৎজার রয়েছে। তো এগুলো কারা প্রদান করে এবং প্রদান করার ক্ষেত্র কি, কোন ক্ষেত্রে দেওয়া হয়, সেগুলো কিন্তু আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে তারা এখানে তালিকাতে দিয়েছে। এখানে নেক্সট চলে আসে জাতীয় পুরস্কার, যেগুলোর মধ্যে ভারতরত্ন, ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার রয়েছে, ভারতীয় জ্ঞানপীঠ কিন্তু, হ্যাঁ, জ্ঞানপীঠ এটা মাথায় রাখবে। আচ্ছা, সরস্বতী সম্মান, তুলসী সম্মান, কালিদাস সম্মান, তানসেন সম্মান, দ্রোণাচার্য, অর্জুন পুরস্কার, এগুলো সবই এখানে রয়েছে। এবং দেখতে পাবে এখানে ব্যক্তিত্ব যাদের ভারতরত্ন প্রদান করা রয়েছে তাদের তালিকা রয়েছে এখানে। নোবেল পুরস্কারে ভূষিত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, এগুলো ঠিকঠাক। নোবেল পুরস্কার যাদের দেওয়া হয়েছে ঠিকঠাকই রয়েছে, এই জায়গাটাও আমি বলবো ভালো। তবে হ্যাঁ, এখানে যে পুরস্কারের কথা যখন উল্লেখ করা রয়েছে, পুরস্কার সম্মান, এখানে কিন্তু আরও বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা নেই। খেলাধুলাতে যদি চলে আসো, খেলাধুলাতে দেখতে পাবে এখানে আন্তর্জাতিক খেলাধুলা, অলিম্পিক গেমস তার সম্পর্কে এখানে রয়েছে, কমনওয়েলথ গেম সম্পর্কে রয়েছে। অন্যান্য খেলাধুলার মধ্যে ক্রিকেট, এর মধ্যে গুরুত্বপূর্ণ কাপ কী রয়েছে, শব্দকোষ মানে বিভিন্ন টার্ম ইউজ করা হয়, পরিমাপ, খেলোয়াড়ের সংখ্যা, এই প্রেজেন্টেশনগুলো ভালো। হকির ক্ষেত্রে বলতে পারো বা ফুটবলের ক্ষেত্রে বলতে পারো, বাস্কেটবল রয়েছে, ক্যারাটে, মোটামুটি সব খেলাই তারা কিন্তু এখানে কভার করেছে, যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন হয় সব খেলাই এখানে কভার করা রয়েছে। জিনিসটা ভালো রয়েছে, তবে এর সাথে যদি কিছু মানে রিলেটেড ব্যক্তিদের নামও যদি উল্লেখ করে দেওয়া হতো সেটাও কিন্তু অবশ্যই ভালো হতো। দেখো নেক্সট আমাদের যেটা টপিক, তো স্ট্র্যাটেজিক আমি বলবো যে অ্যাভারেজ রয়েছে আর কি, ঠিকঠাক রয়েছে, একটা মানে খুব খারাপ নয় খুব ভালোও নয়। নেক্সট আমরা যদি ভারতীয় ইতিহাসে চলে আসি, এখানে দেখতে পাবে প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে, এখানে প্রথমে রয়েছে মানব বিবর্তন, ঠিক আছে, একেবারে রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, ঠিক আছে, এগুলো নিয়ে তারা নিয়ান্ডারথাল, হোমোস্যাপিয়েন্স, এগুলো নিয়ে তারা আলোচনা শুরু করেছে। এখানে প্রাগৈতিহাসিক সময়কাল দেখতে পাবে রয়েছে, যেমন মানব বিবর্তনের সেই সময়কাল যার সম্পর্কে কোনো লিখিত নথি বা কিছু পাওয়া যায় না তাকে প্রাগৈতিহাসিক বলে। এবং তার মানে এখানে কিন্তু ওয়ান লাইনার ভাবে পুরোপুরি জিনিসটাকে দেওয়া, তোমরা খেয়াল করবে এখানে মানে পয়েন্ট করে করে, বুলেট পয়েন্ট করে কিন্তু ওয়ান লাইনার ভাবে দেওয়া রয়েছে। ভারতের নামকরণ যেগুলো দেখতে পাবে, নামকরণ কীভাবে এলো সেগুলো সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে, ইনফরমেশনগুলো ভালো রয়েছে। ভারতের প্রাচীন ইতিহাসের উৎস দেখতে পাবে, সেগুলো এখানে দেওয়া রয়েছে প্রথমে, এগুলো কিন্তু একেবারে বলতে পারো ওয়ান লাইনের ভাবে লেখা। আর একটুখানি এখানে কিন্তু পয়েন্টের ব্যবহার করা যেতে পারতো, বেশিরভাগকে ওয়ান লাইনার ভাবে কিন্তু মানে এক প্রকার ঢালাই ওয়ান লাইনার লেখা। তো এখানে আমাদের সিন্ধু সভ্যতা শুরু হচ্ছে, সিন্ধু সভ্যতার যে মানে মোটামুটি ইনফরমেশন যেগুলো দরকার ইন জেনারেল সেগুলো তোমরা এখানে পাবে। যেমন ভারতের প্রথম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতার নির্মাতারা ছিলেন দ্রাবিড়, হরপ্পা সভ্যতাকে ঋগ্বেদে হরিওপিয়া বলা হয়েছে, ঠিক আছে, এরকম ইনফরমেশন দেখতে পাবে রয়েছে। এবং সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ স্থান এবং কারা আবিষ্কার করেছিল সেগুলো রয়েছে। বাকি এখানে আরও কিছু ওয়ান লাইনের কিন্তু এই যে সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু ঘাটি সভ্যতা সম্পর্কে পাবে। সপ্ত সিন্ধু বা 7টি নদীর উল্লেখ এখানে রয়েছে।
এখানে দেখতে পাবে মানে জিনিসটাকে কিন্তু প্রচুর যে বড় ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু নয়, মানে অন্যান্য তুমি যদি জিকে মেডিজি বা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, ক্র্যাক ডাব্লিউবিসিএস, রায় মার্টিনের বই দেখো, সেখানে কিন্তু এই ইনফরমেশনগুলো আরও বেটার ওয়েতে দেওয়া রয়েছে, আরও ডেসক্রিপটিভ ওয়েতে, এবং ইনফরমেশন আরও বেশি তোমরা পাবে। বৈদিক সভ্যতায় চলে আসো, এখানেও তাই ওয়ান লাইনের ভাবে জিনিসগুলোকে ছাড়া, যেমন ঐতেরীয় ব্রাহ্মণে রাজাদের বিবর্তনের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়, ভারত উপজাতি থেকে ভারতবর্ষ নামটি এসেছে, এখানে শতপথ ব্রাহ্মণে সর্বপ্রথম লাঙল চাষের কাজের ব্যবহারের কথা বলা হয়েছে, এরকম ইনফরমেশন কিন্তু পাবে। দর্শনশাস্ত্রে গুরুত্বপূর্ণ বিদ্যালয় এবং তাদের প্রবর্তক, এখানে মহাজনপদের উত্থান দেখতে পাবে রয়েছে, যেমন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতকে 16টি প্রধান রাজ্যে ভাগ করা হয়েছিল, এরকম মহাজনপদের বিভিন্ন নাম এবং তাদের রাজধানী কোথায় ছিল, বর্তমান অবস্থান। জৈন ধর্ম সম্পর্কে দেখতে পাবে ওয়ান লাইনের ভাবে কিছু ইনফরমেশন দেওয়া, জৈন ধর্মের শিক্ষকদের বলতো তীর্থঙ্কর, জৈনদের মতে ঋষভদেব ছিলেন তাদের প্রথম তীর্থঙ্কর, এভাবে দেওয়া। এবং এখানে কিন্তু ওয়ান লাইনের ভাবেই পুরো জিনিসটা পাবে, ডেসক্রিপটিভ বলা চলে না এটাকে, এটা ওয়ান লাইনের ফরম্যাটের একটা বই করা হয়েছে। বৌদ্ধ ধর্ম সম্পর্কেও দেখতে পাবে এখানে পুরোপুরিভাবে ওয়ান লাইনের ভাবে জিনিসগুলো দেওয়া। আচ্ছা, ব্রাহ্মণ্যবাদ, বৈষ্ণববাদ, শৈববাদ দেখতে পাবে রয়েছে, মগধ সাম্রাজ্যের উত্থান, আলেকজান্ডার, মৌর্য সাম্রাজ্য, ক্রোনোলজিটা কিন্তু তারা ঠিকঠাক রেখেছে। আচ্ছা, বিভিন্ন শিলালেখগুলো সম্পর্কে দেখতে পাবে রয়েছে, ব্রাহ্মণ সাম্রাজ্যের মধ্যে যেমন এখানে তোমরা দেখবে শুঙ্গ সাম্রাজ্য, শুঙ্গ বংশ ছিল, যেমন পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করার পর 185 খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পুষ্যমিত্র শুঙ্গ একজন ব্রাহ্মণ ছিলেন এবং ব্রাহ্মণ্যবাদ অনুসরণ করেছিলেন, তিনি বৌদ্ধ ধর্মের ঘোরতর বিরোধী ছিলেন। এবং এখানে দেখতে পাবে কান্য সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্যের যে সিমুখ সম্পর্কে তার সম্পর্কে আলোচনা রয়েছে। তো এভাবে কিন্তু এই জায়গাগুলো তোমরা খেয়াল করবে দেওয়া। এখানে মৌর্য পরবর্তী যুগে বিদেশি আক্রমণ যেটা হয়েছিল, এগুলো কিন্তু একেবারে ওয়ান লাইনের ভাবেই তারা আলোচনা করেছে। একটুখানি এই জিনিসগুলোকে একটু পয়েন্ট করে করে কিন্তু করা যেতে পারতো, আর একটু পয়েন্ট দেওয়া উচিত ছিল। কুষাণ সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন সম্রাট সম্পর্কে যদি আলাদা করে পয়েন্ট করে আলোচনা করা হতো, আমার মনে হয় প্রেজেন্টেশনটা একটু বেটার হতো। গুপ্ত সাম্রাজ্য দেখতে পাবে রয়েছে এখানে, মানে গুপ্ত সাম্রাজ্যের মধ্যে যে বিভিন্ন সম্রাট যারা ছিল, যেমন এখানে যদি স্কন্দগুপ্ত সম্পর্কে আলাদা পয়েন্ট করা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আলাদা তারা পয়েন্ট করতো, অনেক কিন্তু বেটার হতো। পুরোপুরিভাবে তারা ঢালাই ওয়ান লাইনের ভাবে ছেড়ে দিয়েছে। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন যে তালিকা, এই জিনিসটা ভালো। পুষ্যবতী রাজবংশ, এখানেও তোমরা দেখবে একই রকমভাবে ঢালাই লেখা, সঙ্গম যুগ সম্পর্কে রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ রাজবংশ যেমন পল্লব সাম্রাজ্য, চালুক্য সাম্রাজ্য, ঠিক আছে, গুর্জর প্রতিহার সাম্রাজ্য, একটু কি টু দি পয়েন্ট, মানে যদি একটু পয়েন্ট করে করে লেখা থাকে না, মনে থাকে জিনিসগুলো ভালো। তবে এখানে সেই জিনিসটা কিন্তু সেভাবে নেই। রাষ্ট্রকূট সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, এগুলো সম্পর্কেও তোমরা দেখবে ওয়ান লাইনার ভাবেই কিন্তু তারা দিয়েছে, ঠিক আছে। এখানে চোল এবং চালুক্য সাম্রাজ্য গেল। তো ইতিহাসটা মোটামুটি যেরকমভাবে দেওয়া রয়েছে, আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় তারা ছুঁয়ে ছুঁয়ে গেছে। মধ্যযুগীয় ভারত, এখানে আরবদের আক্রমণ দেখতে পাবে, ভারতে তুর্কি আক্রমণ রয়েছে। এখানে রয়েছে মোহাম্মদ গজনী সম্পর্কে, যেমন বলছে মোহাম্মদ গজনী 1 নভেম্বর 971 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এখানে যদি চলে আসো দিল্লি সুলতানি সাম্রাজ্য, এখানে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, এই জায়গাটার একটু পয়েন্ট রয়েছে। এখানে রাজিয়া সুলতান, এই ধরনের পয়েন্টের কথা আমি আগেও বলছিলাম, যদি সেভাবে থাকতো। গিয়াসউদ্দিন বলবন, খলজি রাজবংশের মধ্যে জালালউদ্দিন ফিরোজ খলজি, আলাউদ্দিন খলজি, ঠিক আছে। এখানে দেখতে পাবে কুতুবুদ্দিন মুবারক, এদের সম্পর্কে কিন্তু একটু পয়েন্ট করে তারা আলোচনা করেছে। এই জিনিসটা অবশ্যই একটুখানি আমার বেটার মনে হয়েছে, তবে এই জিনিসটা আগের সেকশনগুলোতেও কিন্তু করা যেতে পারতো। স্বাধীন আঞ্চলিক রাজ্য, বাহুমনি, ঠিক আছে, দেখতে পাবে রয়েছে। এখানে শালুব রয়েছে, তুলুব রাজবংশ রয়েছে। এখানে যদি চলে আসো মুঘল সাম্রাজ্য দেখতে পাবে, বাবর, তার সম্পর্কে এখানে পয়েন্ট করে আলোচনা রয়েছে। হুমায়ুন রয়েছে, আকবর রয়েছে। তো এগুলো মোটামুটি ঠিকঠাক। এই জায়গাগুলো খুব খারাপ যে রয়েছে তা আমি বলবো না। জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, ঠিক আছে, তো এগুলোও মোটামুটি রয়েছে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের বলা যেতে পারে যে মানে মধ্য ভারত এবং আধুনিক ভারত যেটা রয়েছে, এখানে দেখতে পাবে পর্তুগিজদের আগমন থেকে তারা শুরু করেছে, ডাচ, ব্রিটিশ, তাদের সম্পর্কে এখানে ওয়ান লাইনের ফরম্যাটে আলোচনা রয়েছে। ড্যানিশ, ফরাসি। আচ্ছা, ভারতে ব্রিটিশ সাম্রাজ্য দেখতে পাবে রয়েছে। এখানে গভর্নর জেনারেলগণের যে তালিকা, তার মধ্যে সেই সময়ে তারা কি ঘটনা ঘটেছিল সেগুলো দেওয়া রয়েছে। যেমন এখানে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু এখানে দেখবে রয়েছে, পরপর কিন্তু দেওয়া আছে। তো এই জায়গাটাতে আমাদের আধুনিক ভারতের ইতিহাসটা তারা শেষ করেছে। তো এবং এই যে জাতীয় আন্দোলনের যে অংশটা, এটাকে কিন্তু তারা আলাদা করে রেখেছে। এই জিনিসটা অবশ্যই ভালো, একটা নতুন চ্যাপ্টার তারা করেছে। 1857 সালের বিপ্লব দেখতে পাবে এখানে, মহাবিদ্রোহ কোথায় কী কী হয়েছিল সেগুলো কিন্তু এখানে ওয়ান লাইনারভাবে লেখা। 1857 সালে 30 মে লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল, ঠিক আছে, এইভাবে পরপর এখানে দেওয়া। বিদ্রোহ আন্দোলনের সূচনা, জাতীয় জাগরণ, এখানে নরমপন্থী আন্দোলন দেখতে পাবে। তারপরে এখানে যদি চলে আসো কংগ্রেস প্রতিষ্ঠার আগে প্রতিষ্ঠিত রাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে কংগ্রেস সম্পর্কে বিবৃতি, জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল সেগুলো তালিকা রয়েছে। নরমপন্থী বিপ্লবী আন্দোলন দেখতে পাবে, গান্ধী যুগ, অসহযোগ রয়েছে। এভাবে কিন্তু এই জায়গাগুলো দেওয়া। এবং বলা যেতে পারে যে বেশিরভাগটাই ওয়ান লাইনার। গান্ধী যুগ এবং আইন অমান্য আন্দোলন দেখতে পাবে ওয়ান লাইনারভাবেই রয়েছে। তো দেখো এখানে কিন্তু আমাদের জাতীয় আন্দোলনটা শেষ হয়ে যাচ্ছে। তবে এই যে জাতীয় আন্দোলনের যে সেকশনটা বা আধুনিক ভারতের যে সেকশনটা, এখানে কিন্তু আরও অনেক মানে ঘটনা রয়েছে, আরও অনেক মানে কালোপঞ্জি তোমরা পাবে,
যেগুলো কিন্তু ইনক্লুড করা যেতে পারতো। জিনিসটাকে কিন্তু আমার মনে হয়েছে একটু অল্পের মধ্যেই ছেড়ে দেওয়া, কারণ মডার্ন হিস্ট্রির গুরুত্ব কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে অনেক বেশি। আমি যদি ওভারঅল কম্পিটিটিভ পরীক্ষার কথা বলি, অনেক বেশি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কম। এনশিয়েন্ট মিডিয়েভালটা মোটামুটি ঠিকঠাক রয়েছে, মডার্নটা কিন্তু অনেকটা কম লেগেছে আমার। আচ্ছা, ভারতীয় অর্থনীতি যদি চলে আসো, দেখো এই জায়গাটার এই যে ভারতীয় অর্থনীতি, এটাকে একেবারেই অল্পের মধ্যে ছাড়া রয়েছে। তো এখানে অর্থনীতির সংজ্ঞা তারা এখানে প্রথমে দিয়েছে যে অ্যাডাম স্মিথ ছিলেন প্রথম, যিনি 18 সালে একটি বই লিখেছিলেন এন এনকোয়ারি টু দ্য নেচার অ্যান্ড কজ অফ ওয়েলথ অফ নেশন, এবং তার পরবর্তীতে আর কী কী হয়েছে সেগুলো দেওয়া। ভারতীয় অর্থনীতি একটি ভূমিকা একটু প্রথমে বলতে পারো ডেফিনেশন তারা রেখেছে। ভারতীয় জাতীয় আয় সম্পর্কে এখানে রয়েছে প্রাথমিক খাত কী, দ্বিতীয় খাত কী, ঠিক আছে, মানে একদম বেসিক যে জায়গাগুলো সেগুলো তারা কিন্তু এখানে রেখেছে। এবং ভারতের অর্থনৈতিক পরিকল্পনাতে তারা ডিরেক্ট চলে এসছে, বিভিন্ন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো তার মধ্যে কী কী হয়েছিল, কোন সালে, সেগুলো দেওয়া দেখতে পেলে। ভারতের শিল্পনীতি তোমরা দেখবে এখানে রয়েছে। তো এখানে কিন্তু ব্যাঙ্কিংয়ের কোনো সেকশন তারা কিন্তু রাখেনি, ব্যাংক ব্যবস্থা বা বলতে পারো যে ট্যাক্সেশন, এগুলো সম্পর্কে কিন্তু সেরকম কিছু নেই। বিভিন্ন যে অর্থনৈতিক প্রতিষ্ঠান সেগুলো থেকে প্রশ্ন আসে, যেমন মিনিরত্ন, মহারত্ন, এগুলো কিন্তু কিছু তারা কভার করেনি। মানে বলতে পারো যে অর্থনীতিটা একদম বাজে রয়েছে আর কি। আমি এটা নিয়ে পুরোপুরি হতাশ। পলিটিতে যদি চলে আসো, পলিটিটাও ভালো নেই একদম। এখানে দেখো প্রথমে ভারতীয় সংবিধানের বিবর্তন দেখতে হবে, বিভিন্ন যে রেগুলেটিং অ্যাক্টগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে তারা প্রথমে এখানে উল্লেখ করেছে, সনদ আইন পরপর দেওয়া। দেখো ভারতের সরকার আইন যেগুলো ছিল সেগুলো রয়েছে এখানে। অন্তর্বর্তী সরকার যেটা হয়েছিল তার যে সদস্য যারা ছিল এবং পোর্টফোলিও অনুষ্ঠিত মানে কোন কোন ক্ষেত্রে আর কি তারা ছিলেন সেগুলোর তালিকা এখানে রয়েছে। স্বাধীনতা ভারতের প্রথম মন্ত্রিসভা তার তালিকা রয়েছে এখানে দেখতে পাবে। ভারতের সংবিধান তৈরি এখান থেকে শুরু হচ্ছে, কীভাবে সংবিধানটা তৈরি হলো এই জায়গাটা তারা রেখেছে এখানে। ভারতের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, এগুলো এখানে রয়েছে। জাতীয় সঙ্গীত, জাতীয় ক্যালেন্ডার, এগুলো অতটা বেশি মানে খুব যে আসে তা নয়। ভারতীয় সংবিধানের সূত্রগুলো দেওয়া, কোনটা বলতে পারো যে আইরিশ সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে, কোথা থেকে কী কী মানে বড় করা হয়েছে আর কি, সেগুলো রয়েছে। এবং এখানে দেখতে পাবে ভারতীয় সংবিধানের তফসিল, কিছু তফসিল যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, মানে যে কটা রয়েছে সে কটাই দেওয়া, 12টি। রাজ্যগুলির পুনর্গঠনের একটা সেকশন তারা রেখেছে, কোন রাজ্য কবে কী পুনর্গঠন হয়েছিল বা সংযুক্তকরণ হয়েছিল। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া, যেমন ভারতীয় সংবিধান একটি সম্পূর্ণ লিখিত সংবিধান, ভারতীয় সংবিধান বিশ্বের সবথেকে বিস্তৃত সংবিধান, এই ধরনের ইনফরমেশন রয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখানে সম্পর্কে রয়েছে, পুরোটাই এখন ঢালাইভাবে লেখা। ভারতীয় ইউনিয়ন এবং তাদের এখতিয়ার সম্পর্কে রয়েছে দেখতে পাবে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, সবই কিন্তু অল্প অল্পর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। রাষ্ট্র পরিচালনা, নির্দেশমূলক নীতি, প্রশাসন, ঠিক আছে। এটাকেও কিন্তু বলতে পারো এক প্রকার মানে আমার যে খুব বিশাল ভালো লেগেছে তা নয়, ইনফরমেশন আর একটুখানি কিন্তু এখানে বেটার করা যেতে পারতো। এটাও মোটামুটি একটা মানে ওভারঅল একটা দেওয়া আর কি। রাজ্য কার্যনির্বাহী রয়েছে, অ্যাডভোকেট জেনারেল, তো বিচার বিভাগ রয়েছে, ঠিক আছে। এগুলো এখানে যেভাবে দেওয়া না, এটাকে বলা যেতে পারে যে মানে ঠিকঠাক একটা মানে অর্থনীতি যেমন একেবারেই বাজে, সেই তুলনাতে এখানে মানে পলিটিটা বা বলতে পারো মানে ভারতীয় রাজনীতির যে অংশটা এটাকে একটুখানি বেটার রাখা রয়েছে, মানে ইনফরমেশন বা মেটেরিয়াল একটু বেশি আছে। যেমন নির্বাচন দেখতে পাবে রয়েছে এখানে। যদি চলে আসো সরকারি ভাষা, এগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে, অনেকগুলো পাতা জুড়েই দেওয়া। দেখো সংসদের গুরুত্বপূর্ণ কমিটি, গুরুত্বপূর্ণ কমিশন, তাদের সদর দপ্তর, এগুলো কিন্তু রয়েছে। সংবিধান সংশোধন সম্পর্কে রয়েছে। তো এখানে ইনফরমেশন আমি বলবো খারাপ বলবো না, এটা ঠিকঠাক রয়েছে। নেক্সট দেখো শিল্প সংস্কৃতি বলে একটা অংশ রয়েছে, এটা স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ে। যেমন এখানে তোমরা দেখবে এই জায়গায় প্রথম দিকেই রাখা যেতে পারতো, স্ট্যাটিক জিকের সাথে কিন্তু রাখা যেতে পারতো। এখানে ভারতীয় বাদ্যযন্ত্র এবং তাদের যে বিশারদ যে তালিকা সেগুলো দেখতে পাবে, সেতার, তবলা, বাঁশি, সরোদ, সানাই, বেহালা, কারা কোন কোন ক্ষেত্রে ছিল বিশেষজ্ঞ তারা রয়েছেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, ভারতনাট্যম কোথাকার মানে এ সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেওয়া, লোকনৃত্য তার যে বৈশিষ্ট্য সেগুলো রয়েছে। তারা স্ট্যাটিক জিকের জায়গাটাকে কিন্তু খুব খারাপ করেনি, মোটামুটি করেছে, ইনফরমেশন ঠিকঠাকই রয়েছে। এবং অনেকগুলো টপিক যেগুলো ইম্পর্টেন্ট, যেমন স্মৃতিসৌধ এবং তাদের নির্মাতা, এগুলো এখানে তারা দিয়েছে, এগুলো কিন্তু রয়েছে। আচ্ছা নেক্সট যেটা, এটাও বলতে পারো একেবারে খুব একটা ভালোই লাগেনি আমার একেবারে, মানে এটা কেন এমন করা হলো। ভারতের ভূগোল খুব অল্পের মধ্যে ছেড়ে দিয়েছে। ভারতের অবস্থান এখানে, যেমন ভারত এশিয়া মহাদেশের দক্ষিণ মধ্য উপদ্বীপীয় অঞ্চলে অবস্থিত, এই যেমন তাদের অক্ষাংশগত দ্রাঘিমাংশগত অবস্থান রয়েছে। ইন্দিরা পয়েন্ট, পিগমিলিয়ন পয়েন্ট, পার্সন পয়েন্ট, লাগি চিন হিসেবে পরিচিত, উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম, পশ্চিমতম বিন্দু। এই প্রেজেন্টেশনগুলো কিন্তু যেটুকু দিয়েছে প্রেজেন্টেশন তারা ভালো রেখেছে। এখানে ভারত এবং ভারতের রাজ্যগুলির সীমান্তবর্তী রাষ্ট্র যেগুলো সেগুলো দেওয়া, কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন এখানে গুজরাটের উপকূলতম রেখা দীর্ঘতম, গোয়ার উপকূল রেখা ক্ষুদ্রতম, এগুলো কিন্তু দেওয়া আছে। ভারতের ভূপ্রকৃতি তারা এখানে দিয়েছে। এখানে দেখতে পাবে যে উত্তরের বিস্তীর্ণ পর্বতশ্রেণী, ভারতের প্রধান পর্বত শৃঙ্গ, ভারতের হিল স্টেশন, এগুলো রয়েছে, এগুলো তোমরা দেখতে পাবে। এখানে উত্তর ভারতের সমভূমি সম্পর্কে আলোচনা, তা উপদ্বীপীয়, মালভূমি, কেন্দ্রীয়, সবই কিন্তু ওয়ান লাইনারভাবে দেওয়া। ভারতের নদ নদী দেখতে পাবে রয়েছে এখানে, যেমন গুরুত্বপূর্ণ নদী যেগুলো, সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কোথায় সেটা পতিত হয়েছে সেগুলো রয়েছে। ভারতের হ্রদসমূহ, ইম্পর্টেন্ট যে লেকগুলো সেগুলো এখানে পাবে। হ্রদের প্রকারভেদগুলো দেওয়া রয়েছে। ভারতের জলবায়ু, ভারতের জলপ্রপাত, এগুলো। তো এখানেই কিন্তু শেষ। ভারতের মৃত্তিকা
কমপ্লিট করে দেওয়া হলো। এখানে ইন্ডাস্ট্রি রয়েছে, ট্রান্সপোর্ট রয়েছে, তারপরে আরও অন্যান্য মানে বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলো, এরকম কিন্তু প্রচুর টপিক থাকে, মানে যেগুলো বলতে পারো মানে কিছুটা স্ট্যাটিকের মধ্যে মানে ফেলা যায়, অনেকটা জিওগ্রাফির মধ্যে যে স্ট্যাটিক জায়গাগুলো হয়, যেমন ভারতের অভয়ারণ্য, তারপর আমি যদি বলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেগুলো বা বার্ড স্যাংচুয়ারি রয়েছে, এবং এছাড়াও আরও অনেক বিষয়বস্তু পড়ে যায় যেগুলো জিওগ্রাফির মধ্যে পড়ে, ঠিক আছে। ইন্ডাস্ট্রি একটা ভালো জায়গা, এগ্রিকালচার রয়েছে, তারপর বিভিন্ন ধরনের যে যেমন পোমাম কালচার, হর্টিকালচার, সিলভিকালচার, এই ধরনের বিভিন্ন বিষয়বস্তু থাকে যেগুলো কিন্তু এখানে তারা কভার করেনি। তারা, আমার মনে হয় যে এই যে ভারতের ভূগোল, এটার উপর কিন্তু আরেকটু অবশ্যই জোর দেওয়া যেতে পারতো, যেটা কিন্তু একেবারেই করা নেই এখানে। বিশ্বভূগোলে যদি চলে আসো, বিশ্বভূগোলটা তবুও একটুখানি এটার তুলনাতে বেটার রয়েছে। যেমন ভূগোল এখানে ভূমিকা দেওয়া রয়েছে মহাবিশ্ব এবং তাদের সৌরজগৎ সম্পর্কে, যে বিভিন্ন থিওরিগুলো রয়েছে সেগুলো প্রথমে দেখতে হবে দেওয়া। সৌরজগৎ সম্পর্কে এখানে রয়েছে, মানে কোন গ্রহের ব্যাস কত, সূর্য থেকে দূরত্ব কত, এই অক্ষর মানে আবর্তনকাল কতটা, এগুলো সব দেওয়া। গ্রহ, শুক্র, এখানে বৃহস্পতি, মঙ্গল, এগুলো সম্পর্কে এখানে রয়েছে। এই জায়গাগুলো ভালো, এই জায়গাগুলো অবশ্যই ভালো, কিন্তু ভারতের ভূগোল একেবারেই ভালো দেওয়া নেই। পৃথিবীর গতিবিধি, পৃথিবীর উৎপত্তি এবং ভূ অভ্যন্তরীণ গঠন এখানে দেখতে হবে, অশ্বমণ্ডল রয়েছে, তারপর বাকি যে বিষয়গুলো থাকে ইন জেনারেল সেগুলো এখানে দেওয়া। বিশ্বের গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ, বিশ্বের প্রধান পর্বতমালা রয়েছে এখানে দেখতে পাবে, এখানে এগুলো কিন্তু পয়েন্ট করে করে লেখা রয়েছে। বিশ্বের প্রধান মালভূমি, এখানে যদি চলে আসো তৃণভূমি যেগুলো হবে, যেমন সাভানা, কাম্পোস, পার্কল্যান্ড, ল্যানোস, স্টেপ পেরি, এগুলো সবই রয়েছে এখানে। নেক্সট এখানে দেখতে পাবে তোমরা যে অন্যান্য বিভিন্ন ছক যেগুলো, গ্রিনল্যান্ড কোথায় ক্ষেত্রফল, কোথায় অবস্থান করছে, বিভিন্ন মহাদেশগুলো সম্পর্কে, মানে এশিয়া সম্পর্কে এখানে রয়েছে, বিশ্বের প্রধান উপদ্বীপ, আফ্রিকা সম্পর্কে এর মধ্যে বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে। তো এগুলো থেকে যে প্রচুর প্রশ্ন সব পরীক্ষাতে দেয় তা নয়, ভারতের ভূগোলটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট আর কি। ভারতের ভূগোল এবং পাশাপাশি ফিজিক্যাল জিওগ্রাফিটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে পড়ে যায়। এগুলো থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের রাজ্যের পরীক্ষাতে আসে না। রেল বা এই ধরনের পরীক্ষার জন্য ঠিক আছে। এখানে দেখতে পাবে ফিজিক্যাল জিওগ্রাফি এখান থেকে শুরু হচ্ছে, এখানে হাইড্রোস্ফিয়ার এর মধ্যে মানে বাড়িমণ্ডল দেখতে পাবে, তার মধ্যে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এগুলো নিয়ে আলোচনা করেছে। এখানে প্রধান সমুদ্র স্রোতগুলো পাবে, পৃথিবীর গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে এখানে, বিশ্বের প্রধান খাল, পৃথিবীর প্রধান প্রণালী, কিছু কিছু এখানে দেওয়া, গুরুত্বপূর্ণ জলপ্রপাত পৃথিবীর, এখানে নদীর তীরে অবস্থিত প্রধান শহর যেগুলো বিশ্বের মধ্যে, কিন্তু এগুলো ভারতেরগুলো এখানে কিন্তু তারা দেয়নি, ঠিক আছে। দেখতে পাবে এখানে বায়ুমণ্ডল সম্পর্কে রয়েছে। নেক্সট যদি দেখতে পাবো এখানে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর যেগুলো, এগুলো ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ে, সেগুলো তোমরা পাবে। গুরুত্বপূর্ণ স্থানীয় বাতাস যেমন চিনুক, ঠিক আছে, লু, মিস্ট্রাল, এগুলো সব এখানে রয়েছে। তো এই হলো মানে আমাদের জিওগ্রাফি। ভারতের ভূগোল ভালো নেই, পৃথিবীর ভূগোলটা তাও মোটামুটি বলা চলে রয়েছে, ঠিকঠাক ইনফরমেশন রয়েছে। আমরা যদি সায়েন্সে চলে আসি, তবে এই বইটা যে পারপাসে তৈরি করা, এখানে যে নামটা দেওয়া রয়েছে জেনারেল নলেজ বন্দে ভারত, তো বন্দে ভারত মানে কি আমরা রেলের পরীক্ষার জন্য স্পেশাল ধরবো জিনিসটাকে, তার অন্য পরীক্ষার উল্লেখও করেছে। তখন রেলের জন্য যে সায়েন্স প্রয়োজন এই বইয়ের মধ্যে তার সেই সায়েন্সের 10%ও নেই, মানে 10% কি 5%ও নেই। এখানে প্রথমে জীববিদ্যা দিয়েছে, জীববিদ্যার ভূমিকা প্রথমে এখানে, জীবজগতের শ্রেণীবিন্যাস দেখতে পাবে রয়েছে, ওয়ান লাইনের ভাবে দেওয়া, কোনো কনসেপ্ট তো এখানে তোমরা অবশ্যই পাবে না, বিভিন্ন বিজ্ঞানসম্মত নামগুলো দেওয়া। এখানে প্রাণীজগতের মধ্যে প্রোটোজোয়া বা দেখা যায় ফাইলাম পরিফেরা, ফাইলাম যেমন কোয়েলেন্টেরাটা, এগুলো এখানে পরপর এখানে তারা রয়েছে এবং তাদের প্রধান বৈশিষ্ট্য দিয়েছে। এখানে কোষ সম্পর্কে রয়েছে, যেমন কোষ হলো সকল জীবের কাঠামোগত কার্যকরী বংশগত একক, বিজ্ঞানী রবার্ট হুক এত সালে কোষ আবিষ্কার করেছিলেন, কোষগুলির আকার কেমন, এগুলো সব এখানে রয়েছে। কোষ বিভাজন প্রাণী কলার মধ্যে তারা একটু আলোচনা করেছে। মানব অঙ্গ ব্যবস্থা দেখতে পাবে রয়েছে এখানে। এখানে রয়েছে যে পরিপাকের সংক্ষিপ্ত সার দেখতে পেলে, আর ইচ ফ্যাক্টর মানুষের রক্তের আর কি বলতে পারো গ্রুপ যেগুলো, সেগুলো তারা এখানে আলোচনা করেছে। শ্বাসযন্ত্র ব্যবস্থা, কোনো ছবি কিন্তু নেই, এটা কিন্তু খেয়াল করবে, এখানে কিন্তু সায়েন্সে কোনো ছবির ব্যবহার নেই। পুষ্টি, ঠিক আছে, এখানে দেখো বিভিন্ন ভিটামিনের নাম এবং তাদের উৎস, অভাবজনিত রোগ যেগুলো দেওয়া রয়েছে। তারপরে যদি চলে আসো এখানে রসায়ন, দেখো এই জিনিসটা দেখো, এই যে বায়োলজি কিন্তু এটুকুর মধ্যে কমপ্লিট। ক পাতা হলো বায়োলজি? 1 পাতা, 2 পাতা, 3, 4, 5, 6 পাতা, 7 পাতা, 7 থেকে 8 পাতার মধ্যে কিন্তু, মানে আমি যদি বোথ সাইড করি ওই 14 পাতা, 13-14 পাতার মধ্যে কমপ্লিট। তো এটা কিন্তু একেবারেই সাফিসিয়েন্ট নয়, অনেক চ্যাপ্টার রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু এখানে কভার করা নেই। রসায়নে যদি চলে আসো, রসায়নের ভূমিকা দেওয়া রয়েছে, পদার্থ এবং পদার্থের শ্রেণীবিভাগ, পারমাণবিক গঠন, পরমাণু কী, ঠিক আছে, একেবারে বেসিক জায়গা। অণু, পারমাণবিক স্তর, আণবিক স্তর, এগুলো সম্পর্কে দেওয়া, পারমাণবিক সংখ্যা, এগুলো এখানে মোটামুটি তারা কভার করেছে। এবং এখানে গ্যাসের আচরণ দেখতে পাবে, এর মধ্যেও একেবারে অল্প করে দেওয়া, মানে আমি বললাম না যে মানে 5% থেকে 10% সায়েন্সও তারা কিন্তু কভার করছে না। উপাদানের পর্যায়ক্রমিক শ্রেণীবিভাগ, রাসায়নিক বন্ধন, এখানেও কিন্তু এই যে তড়িৎযোজী বন্ধন কি, সমযোজী বন্ধন কি, সেগুলো দিয়ে তারা ছেড়ে দিয়েছে। জারণ বিজারণ খুব অল্পের মধ্যে এই জায়গাটাও দেওয়া, জারণ কি, বিজারণ কি, রেডক্স বিক্রিয়া যেটা, অ্যাসিড ক্ষার লবণ, ঠিক আছে, চ্যাপ্টারের নামের উল্লেখ রয়েছে কিন্তু ইনফরমেশন খুবই কম, এবং এইখানেই জাস্ট আর কি মানে রসায়নটা শেষ হয়ে যাচ্ছে, খুবই কম রয়েছে। এইটুকু তো মানে কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল নয়, এইটুকু মানে হয় না। একটা জিকে বইতে এইটুকু সায়েন্স দিয়ে একটা জিকে বই করে ছেড়ে দেওয়া হলো, এটা মানে আমি মানতে পারছি না। এইখানেও আমি ভীষণভাবে হতাশ সায়েন্সটা দেখে।
পদার্থবিদ্যা যদি চলে আসো, এখানে ভূমিকা রয়েছে, পদার্থবিদ্যার একটি ভূমিকা, একক কী, বেসিক একক যেগুলো সেগুলো দেওয়া। এখানে মৌলিক এসআই একক, কিছু গুরুত্বপূর্ণ ইউনিট রয়েছে এখানে দেওয়া, তাদের তালিকা দেখতে পাবে রয়েছে। এখানে গতি সম্পর্কে রয়েছে কিছু কিছু ইকুয়েশন জিনিসপত্র এগুলো দেখতে পাবে রয়েছে, তবে নিউমেরিক্স কিন্তু যে খুব রয়েছে তা কিন্তু নেই। আচ্ছা, কার্যক্ষমতা শক্তি দেখতে পাবে একটা চ্যাপ্টার করা, সার্বজনীন মহাকর্ষ এখানে রইল এগুলো মোটামুটি। এখানে যেমন জি এর মানের তারতম্য, লিফট একজন ব্যক্তির ওজন, এই ধরনের কনসেপ্ট। চাপ দেখতে পাবে, চাপের একটা চ্যাপ্টার রয়েছে এখানে। বাকি দেখতে পাবে এখানে কৌশিকতা রয়েছে, এখানে পৃষ্ঠটান রয়েছে, এটা আমাদের বলতে পারো। এটাও কিন্তু শেষ, ফিজিক্সও শেষ। তো এটাও কিন্তু আরও অনেক চ্যাপ্টার রয়েছে, অনেক কনসেপ্ট রয়েছে, রেলের জন্য আরও অনেক পড়তে হবে, বা জেনারেল সায়েন্স ইন জেনারেল তোমাদের কিন্তু আরও পড়তে হবে। এইটুকু কিন্তু একেবারেই সাফিসিয়েন্ট নয়, এটার মধ্যে কিন্তু দেওয়া নেই ভালো করে। কম্পিউটার যদি চলে আসে, কম্পিউটারের ভূমিকা দেওয়া হলো এইটুকু, কম্পিউটারের কার্যসমূহ, মেমোরি কি, এটা ওটা দিয়ে ছেড়ে দেওয়া হলো। এর খুব বেসিক একদম একটুখানি। মহাকাশ উপগ্রহ এখানে দেখতে পাবে কিছু, ওই জিস্যাট রয়েছে যেমন, বা জিস্যাট-30 বা ইসরো কি মানে করলো সেগুলো এখানে কিছু কিছু কয়েকটা দেওয়া, আদিত্য L1, চন্দ্রযান-2 এগুলো রয়েছে। এবং লাস্ট এখানে টপিক যেটা সামরিক এবং প্রতিরক্ষা, এখানে স্থলবাহিনীর মানে প্রধান কী রয়েছে, কমান্ড কী, সদর দপ্তর কোথায়, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী, এভাবে দিয়ে এখানে শেষ করে দিয়েছে। বিমান বাহিনী রয়েছে এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নিম্নোক্ত সংস্থা, যেমন আইবি রয়েছে, সিআরপিএফ রয়েছে, আইটিবিপি, বিএসএফ, এগুলো সম্পর্কে দেওয়া। এটাও স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, এটাকেও কিন্তু ওইদিকেই দেওয়া যেতে পারতো। তো এই হচ্ছে বইটার কন্টেন্ট। দেখো, আমি বইটা নিয়ে একেবারেই মানে খুশি নই, আমার বইটা ভালো লাগেনি। আমি খুব একটা যে তোমাদের রিকমেন্ড করবো তাও না, কারো যদি দেখে পার্সোনালি পছন্দ হয় তোমরা নিতে পারো, ঠিক আছে। তবে এই বইটা কিন্তু মানে এমন জিকে বই নয় যে তোমাদের এটা আমি রিকমেন্ড করবো, এটা ছাড়া ভালো বই আর কিছু নেই, বা এটাকে আমি আমার মানে র্যাঙ্কিংয়ে রাখবো 1, 2, 3 এর মধ্যে, সেটা আমি রাখতে পারছি না। বইটা কিছু কিছু ক্ষেত্রে আমার ভালো লেগেছে এবং কিছু কিছু জায়গা একেবারেই মানে ভালো করে দেওয়া নেই, আমি খুবই হতাশ হয়েছি। তো আমি চাইবো পরবর্তীকালের জন্য এই বইটা যখন নতুন এডিশন আসবে, এটার জন্য খুব ভালো করে একটু সমৃদ্ধ করে ইনফরমেশনগুলো আর একটু বেটার করে যাতে আনা হয়। আমি তাদের আগের বইগুলো রিভিউ করেছি, যেগুলো ভালো লেগেছে ভালো বলেছি, এটা আমার খুব একটা কিন্তু পার্সোনালি পছন্দ হয়নি, ঠিক আছে। তো আমি হতাশই হলাম। তো আমি ভাবছিলাম হয়তো বইটা আরও বেটার হতে পারে। কিছু কিছু জায়গা ভালো রয়েছে, কিছু জায়গা অবশ্যই কিন্তু এটাকে বেটার করতে হবে পরবর্তীকালে। এছাড়া কিন্তু আমাদের কাছে আরও অন্যান্য অপশান রয়েছে। তো তোমাদের কি মতামত এই বইটা সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করলাম ভিডিওতে আমার যে অনেস্ট ওপিনিয়ন রয়েছে তোমার সাথে শেয়ার করার। আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কি মতামত এই বইটা সম্পর্কে হোক বা অন্য যে কোনো প্রশ্ন বা যে কোনো কোয়েশ্চেন মনে থাকতে পারে কমেন্টে জানিও। কমেন্ট রিপ্লাই আমি করি, প্রত্যেক কমেন্ট রিপ্লাই যেরকম করি তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। আর পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নেবে। তো ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।